আমি অলরেডি স্বপ্ন দেখে ফেলেছি, হামজা ভাই আমারে পাস দিছে, আমি গোল করছি, হামজা ভাই গাড়ির উপরে চড়ছি। আমার দেখে মনে হয় যে না কিছু পারবে না, কিন্তু আমি কাম করাই দিই। ভালো লাগছে, ভালো লাগছে। আমরা তো অনেক গরিব ঘরের থেকে উঠে আসছি আর কি। ম্যারাডোনা কই থাকতে জানেন? ম্যারাডোনা বস্তিতে থাকতেন। ক্রিকেট প্র্যাকটিস করলে আমার ক্রিকেটে যা যা ভিতরে লাগে সব দিবে, কিন্তু ফুটবলে আমার কিছু দিবে না। আমার বাবা আমার 500 টাকা দিছে, তো ওই 500 টাকা দিয়ে আমি বুট কিনছি। আমিও প্রমাণ করে এখন দিছি যে না এখান থেকেও ফিরে আসা যায়। এবার আক্রমণে যাওয়ার সাথে আমার কোনো উপায় নেই। আল আমিন কাটিয়ে গেছেন গোলকিপারকে, ফাঁকা জাল, এবং সেখান থেকে আল আমিন যতই প্রশংসা করেন না কেন কম হয়ে যাবে। কি অবস্থা আলামিন ভাই? কেমন আছেন? কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। নাম তার আল আমিন, বাংলা করলে দাঁড়ায় বিশ্বস্ত। বাংলাদেশ ফুটবল অনেক দিন ধরে একজন স্ট্রাইকার খুঁজছে এবং খানিকটা বিশ্বস্ততা খুঁজছে। সেই বিশ্বাস রাখতে পারবেন কিনা আল আমিন, এখন প্রশ্ন হচ্ছে সেটাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই মুহূর্তের সেকেন্ড হাইয়েস্ট স্কোরার আল আমিন আছেন আমাদের সঙ্গে। আপনাকে ওয়েলকাম করছি টি স্পোর্টসে। শুরুতে আল আমিন যে ইন্ট্রো দিয়ে ফেললাম, এটাতে কি অনেক চাপে পড়ে গেলেন নাকি? মানে বাংলাদেশের ফুটবল এখন আপনার কাছে বিশ্বস্ততা খুঁজছে, এর চাপ মানে বেশি বাড়াবাড়ি করে ফেললাম? আসলে ওরকম না, চাপ আসলে মনে হচ্ছে না চাপ। প্রথম দেখার পর একটু নিজেকে ভয় ভয় লাগতেছে, তো এখন এখন ঠিক আছে। এই ভয়টুকু থাকা মনে হয় ভালো, তাই না? ন্যাশনাল টিমে আপনি 38 জনের দলে সুযোগ পেয়েছেন। একদম প্রথম কি মনে হইলো যখন 38 জনের দলে আপনার নাম দেখলেন আপনি আল আমিন, তখন আপনার কি মনে হয়েছে? তো এক্সপেক্ট করতেছিলেন মনে হয়? আসলে আগে আমি স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ জাতীয় টিমের হয়ে প্রতিনিধিত্ব করব। লিগে ভালো পারফরমেন্স করছি। যে সময় অফিসিয়ালি ভাবে 38 জনকার স্কোয়াড ঘোষণা করছে, তো আমি দেখার পর মানে মনে হচ্ছে যে আমার স্বপ্ন মানে পূরণ হওয়ার কাছাকাছি, মানে পূরণ হয়ে গেছে। তো আমার বাবার স্বপ্ন ছিল যে আমি যেন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করি। সর্বপ্রথম আমি আমার বাবাকে বলি, তো আমার বাবা অনেক খুশি হয়। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কেউ যদি এখনও কারো কনফিউশন থেকে থাকে, যারা হয়তো অনেক বেশি ইউরোপিয়ান ফুটবল দেখেন, দেশের ফুটবলের খবর অনেক হয়তো যারা রাখেন না, কিন্তু ন্যাশনাল টিম আসলে আবার তখন ঠিকই বাংলাদেশ ফুটবল কেমন করছে সেটা নিয়ে আমরা অনেকে হয়তো আগ্রহী হয়ে যান। তাদের জন্য বলে রাখি, বাংলাদেশ সম্ভবত একজন স্ট্রাইকার খুঁজে পেয়েছে। সম্ভবত বলতে হচ্ছে কারণ আল আমিনের এখনও জাতীয় দলে জার্সি গায়ে ডেবিউ হয় নাই। তবে ধারণা করা যেতে পারে যদি সব ঠিকঠাক থাকে তিনি হয়তো ইন্ডিয়ার এগেনস্টে খেলতে পারেন। হাভিয়ার কাবরা তাকে 38 জনের দলে রেখেছেন এবং যেটা আমরা বললাম যে প্রিমিয়ার লিগে তিনি সেকেন্ড হাইয়েস্ট স্কোরার। আল আমিনের যে ব্যাপারটা নজর কাড়ছে সেটা হচ্ছে তার গোল করার জন্য যে হাঙ্গারটা মাঠের ভেতরে দেখা যায়। বহুদিন ধরে বাংলাদেশ এরকম একজন স্ট্রাইকার খুঁজছিল, কিন্তু সেই স্ট্রাইকার খুঁজে পাওয়া যায় নাই। এই যে আমরা বলছি যে স্ট্রাইকার খুঁজছিল খুঁজে পাওয়া যায় নাই, আপনার কাছে কি মনে হয় যে সেই স্ট্রাইকার আপনি হতে পারবেন? আমি আগে থেকে আমার ইয়া ছিল যে বাংলাদেশের নাম্বার 9-এর সমস্যা আছে। তো আমি চেষ্টা করছি যে না আমি যদি জাতীয় টিমে আমার ডাকা হয় বা আমি যদি থাকি তাহলে আমি অভাবটা পূরণ করার চেষ্টা করব। এটা আগে থেকে আমার একটা মনের ভিতরে এটা কাজ করতেছিল। যে সময় এখন অফিসিয়ালভাবে হয়ে গেছে এটা, তো ইনশাল্লাহ আমি এখন সুযোগ পাইছি, এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমি নিজেকে প্রমাণ করাতে চাই যে না আমি বাংলাদেশের হয়ে নাম্বার 9 বা আমারে সবাই চিনবে এরকম আর কি অনেক ভালো করতে চাই। যে গোলের একটু সমস্যা আছে নাম্বার 9-এর, আমি এটা আসলে পূরণ করতে চাই। আচ্ছা, পুলিশ এফসির মতো ক্লাবে আপনি যে 7টা গোল করছেন প্রিমিয়ার লিগে, তো এই গোলগুলোর ভেতরে আবার যদি আমি আলাদা করে ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের এগেনস্টে করা আপনার 2টা গোলের কথা টেনে নিয়ে আসি, আমার বোধহয় দর্শকরা দেখতেও চাইবেন এই গোল 2টা কী হয়েছিল। আমার আপনি এই গোল 2টা আমাদের দর্শকদের জন্য এটা ব্যাখ্যা করবেন। হ্যাঁ, আমাকে আপনি বলেন যে ইসা ফয়সাল ওই দৌড় দিয়েছেন লেফট সাইড দিয়ে, আপনি মিডফিল্ড থেকে যে দৌড়াচ্ছেন, আপনি কিসের আশায় দৌড়াচ্ছিলেন? ওই বল কি আপনার কাছে আসলে আসার কথা ছিল? আমি বসুন্ধরা কিংসের এগনেস্টে যেহেতু খেলা, আমার টার্গেট ছিল যে বড় বড় টিমের এগনেস্টে গোল করা, তাহলে আমি ফোকাসে আসবো, তাহলে আমাকে চিনবে। তো আমারও টার্গেট ছিল যে বসুন্ধরার সাথে খেলা, আগে থেকে একটা গোলের ক্ষুধা ছিল
যে না যেমনি হোক আমার গোল করা লাগবে। তো আমি হিসাবে যে সময় বলটা নিয়ে যাচ্ছিল আমি কিন্তু মাঝখানে ছিলাম। পরে আমি কারণ হিসাবের সাথে আমার কন্টাক্ট আছে, লিটারালি ওই সেন্টার ফিল্ডে ছিলেন, সেন্টার সার্কেলে জি যেই সময় ইসা ফয়সাল বল পাইছে, আপনি তার আগে সবার আগে দৌড়া ওর ভিতর ঢুকলেন কেমনে? কেন আমি তো বুঝি যে আমার যেহেতু টিমমেট ইসা ভাই, তো ইসা ভাই যে ক্রসগুলো করে বা কাটব্যাকগুলো করে ওনার সাথে আমার একটা আই কন্টাক্ট আছে, তো আমি ওগুলো বুঝি। তো আমি জানি যে ইসা ভাই বলটা ওই সাইড দিয়ে দিবে, ডিফেন্সের পিছন সাইড দিয়ে দিবে। তো আমি বলটা সাইডে দিছে, আমি পিছন থেকে যে মানে ওই যে ফরেনার ছিল বসুন্ধরা কিংসের আর তবু ভাই ছিল, আসলে বুঝতে পারে নাই যে আমি ওই জায়গায় যাইতে পারবো, ওনারা বুঝতে পারে না। আমার হয়তো হালকাভাবে দেখছে, এটা মনে হয় যে অত ছোট ওইভাবে যাইতে পারবে এরকম হয়তো মনে হয়। কিন্তু আমি আমার স্পিডটা কাজে লাগাইছি, আমারে দেখার আগেই আমি ঢুকে যেয়ে ফিনিশ করে চলে আসছি, কারণ আমার গোলের একটা ইয়া ছিল। আর আমি সবখান থেকে গোল দেখি, সব জায়গা থেকেই গোল দেখি। আমি বল পাইলেই আগে দেখি পোস্ট কোথায়, যে সেকেন্ড গোলটা কাজেম ভাই, কারণ কাজেম ভাইয়ের কাছ থেকে আমি এগুলো বলেই চাই। কাজেম ভাই এগুলো বলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই দিন হয়ে গেছে আমি ফল দিয়ে চলে গেছি, গোলকিপারে কাটাইছি। আমি ইচ্ছা করলে কাটব্যাক করতে পারতাম, কিন্তু ইচ্ছা করলে, কিন্তু আমি কাটব্যাক করি না। আগে সর্বপ্রথম পোস্ট দেখছি যে আসলে পোস্টটা কোথায়। মানে সেকেন্ড গোলটার কথা বলতেছেন? জি, সেকেন্ড গোলের কথা। আচ্ছা, সেকেন্ড গোলটায় আসি। সেকেন্ড গোলটায় আপনি গোলকিপার আগে আসতেছে, আপনি তাকে কাটালেন, কাটিয়ে এরপরে ওই অ্যাঙ্গেলটা সহজ না। আমি পেশাদার ফুটবল খেলি নাই, কিন্তু আমি এইটুকু বোঝার জ্ঞান আমার আছে যে ওই ফিনিশিং সহজ না। সেইটা আপনি আলামিন হন আর ওই পাশে মোহাম্মদ সালাহ হোক আর এর্লিং হল্যান্ড হোক, যেই হোক না কেন, ওইটা সহজ ফিনিশিং না একবার গোলকিপারকে কাটায় ওই গতিতে যাওয়ার পরে। তো আপনার ওই সময় আপনার যে গোলটা আপনি মানে গোলই দেখলেন, এই দেখাটা কি আপনার স্বাভাবিক দেখা, নাকি আপনি এই সিজন থেকে এটা দেখা শুরু হয়েছে? না, আসলে যে সময় কাজেম ভাই আমার বলটা দিছে, ওই সময় আমি যে সময় গোলকিপার আগে আসছে, আমি কিন্তু দেখছি যে গোলকিপার আগে আসছে। আমি যদি ওই সময় ওয়ান টাচে ফিনিশ করতাম, হয়তো গোলকিপার পায়ে বা হাতে লাগিয়া, মানে ওই যেভাবে পজিশনে ছিল ওর পজিশন ঠিক ছিল ওই সময়টা, আমি যদি মারতাম মিস হয়ে যেত। আমি দেখছি 50-50 আসছে, আমি সুন্দর করে এক সাইডে চলে গেছি ও বিট। তারপরে কাটব্যাক করতে পারতাম, কিন্তু আমার ম্যান ছিল, কাটব্যাক করতে পারতাম। আমি দেখছি সর্বপ্রথম আগে পোস্ট দেখছি পোস্ট খালি, তারপর দেখছি ম্যানও দেখছি খালি, কিন্তু পোস্ট দেখছি, দেখার পরে সুন্দর কইরা বললে ডান পায়ে দিয়ে আমি পোস্টে মারছি। আসলে আমি সব জায়গা থেকেই গোল দেখি। আচ্ছা, সব জায়গা থেকে গোল দেখেন, এটা খুবই ভালো অভ্যাস। এখন এই অভ্যাসটা জারি রাখার জন্য আপনি আলাদা কি করেন ট্রেনিং সেশনে কিছু? হ্যাঁ, অবশ্যই আমি প্র্যাকটিস ম্যাচে রেগুলার গোল পাই, এটা একটা ভালো। আর আমার যে কোচ জুয়েল স্যার, তো আমার একটু ফিনিশিংয়ের সমস্যা ছিল, উনি আমার মানে ওনার মতো মানে যে আমাকে উনি তৈরি করছে আর কি, যে বাম পায়ে একটু সমস্যা ছিল, বাম পায়ে ফিনিশিং করাইছে, ডান পায়ে ছিল, যেগুলো গোল হয়েছে প্র্যাকটিসে যেগুলো করছি মাঠে ওগুলোই হয়েছে, সেম টু সেম হয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনার প্র্যাকটিস গ্রাউন্ডটা আপনার জন্য হচ্ছে আসল জায়গা, এরকম ভাবে বলা যায়। প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের ফল আমি মাঠে যেয়ে পাইছি। আচ্ছা, আমার দেখে মনে হয় যে না কিছু পারবে না, কিন্তু আমি কাম করাই দিই। ভালো লাগছে। আচ্ছা, এই যে যেটা বললেন যে আপনার দেখে মনে হয় যে আপনার কিছু হবে না, হ্যাঁ, এইটা কি আপনার হেল্প করে যে দেখে? হ্যাঁ, অবশ্যই। আমি ম্যাচের ভিতরে আমাকে খেয়াল করবেন যে আমি সব সময় আড়ালে থাকি, ডিফেন্স হয়তো আমার দেখে মনে করবে ওই এতটুকু হাইট কি খেলবে ফুটবল, কিন্তু আসলে আমাকে যদি জায়গা মতো বল দেওয়া হয়, যত বড় হাইডালা ডিফেন্স থাকুক, আমার কাছে এটা আমার স্পিডের কাছে বা আমার ফিনিশিং এর কাছে, যে আমার যে ফিনিশিং এগুলোর কাছে হার মানবে যে আমি। আচ্ছা, আসেন এবার ন্যাশনাল টিমের গল্পটা একটু শুনি। ধরেন আপনার ন্যাশনাল টিমে যখন প্রথম ডাক পাইলেন, আপনি আপনার বাবার কথা বলছিলেন যে আপনার বাবা খুব খুশি হয়েছেন। আপনার বাবা এত খুশি কেন, মানে হওয়ার কারণটা কি? আমি শুনছি যে আপনার বাবা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। আমি প্র্যাকটিসে ছিলাম, তো প্র্যাকটিস থেকে রুমে গেছি, আমি কিন্তু ড্রেস এমনি চেঞ্জ করছি, গোসল করিনি, ফ্রেশ নেই, একটু ফোনটা নিলাম, ওয়াইফাই অটোমেটিকলি চালু ছিল, তো একটু ফেসবুকে ঢুকলাম, দেখি অফিসিয়ালভাবে নিউজ করছে আর কি, যে 38 জনের স্কোয়াডে আমিও আছি। আমি দেখলাম আর কি, তো দেখার পর সর্বপ্রথম আমি আমার বাবাকে জানাই। আমার বাবার স্বপ্ন ছিল যে আমি যেন বাংলাদেশে খেলি, আর আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবারও আর কি ইয়া ছিল যে আমি যেন অনেক বড় ফুটবলার হই, আর আমার মার স্বপ্ন ছিল যে আমি যেন ক্রিকেটার হই। তো পরে প্র্যাকটিস শুরু করি ফুটবলে, মা চাইতো না, এরকম মানে অনেক কষ্ট
আমি বল মানে ফুটা হয়ে গেছে, নতুন বল ছিল, আর একাডেমিও তো আসলে মানে ভালো মানে ছিল না, ওগুলো বল অন্যজন দিছে আর কি। তো আমার বলছে 500 টাকা দিতে হবে। আমি 500 টাকা দিয়ে অনেক কান্নাকাটি করে আমি আমার বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে আমি বুট কিনছি। আমি 500 টাকা দিব কিভাবে? আমার ওই সময় 500 টাকা মানে 5 লাখ টাকার মতো। তো তখন তখন আমি 2 মাস প্র্যাকটিস আসিনি। ওই দিন অনেক কান্নাকাটি করছি, 2 মাস প্র্যাকটিস আসিনি। তারপর আমার বলছিল ওর কি হয়েছে একটু দেখো। পরে পরে প্র্যাকটিস আসছি। পরে 6 মাস প্র্যাকটিস করার পর আমার বুট ছিঁড়ে গেছে। তখন 400 টাকার একটা ডিসকাউন্ট ছিল আমাদের একাডেমি থেকে। তখন ওইখান থেকে আবার বুটটা কিনে পরে আবার প্র্যাকটিস শুরু করি। তো আমার বাবার স্বপ্ন ছিল যে আমি যেন অনেক বড় ফুটবলার হই, কিন্তু আমার বাবা প্রথম মানে আমার তো অনেক গরিব ঘরের থেকে উঠে আসে আর কি। তো আসলে অনেক মানে মধ্যবিত্ত আর কি বলতে গেলে। ধরেন আমি বলি, আপনার এই জায়গায় একটু থামায় বলি, এই যে গরিব ঘর বলতেছেন না, আপনি জানেন নিশ্চয়ই, তো আমি চেষ্টা করি আরেকটু জানাইতে। ফুটবল খেলোয়াড় যারা হন এরা গরিব ঘর থেকে অনেকে উঠে আসেন। ম্যারাডোনা কই থাকতে জানেন? ম্যারাডোনা বস্তিতে থাকতেন। হ্যাঁ, তো ওই বস্তি থেকে তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সে একটা ক্লাবের সাথে যদি পেশাদার চুক্তি করতে পারে তাহলে সে তার বাবা মাকে সে আসলে একটা বস্তি থেকে নিয়ে একটা বাসা উপহার দিতে পারবে। শুধুমাত্র একটা বাসার জন্যে উনি ফুটবল খেলতেন, এটা ওনার নিজের মুখে স্বীকার করা। এরপরে যা হয়েছে, এরপরে তো সেটা তো রূপকথার গল্প, বিশ্বকাপ জেতা, এই সেই হাবিজাবি। এটা যে শুধুমাত্র ম্যারাডোনার গল্প তা না, এটা বেশিরভাগ ফুটবলারের গল্প। তো এই যে আপনার এই যে চোখের পানি যেটা আশি আশি করতেছে, অনেক কষ্টে আপনি আবার আটকায়ও রাখতেছেন, এটা জীবনেরই গল্প, এটা ফুটবলেরই গল্প। আপনি সেই মহা ফুটবলের, আপনাকে অনেকে হয়তো বলবেন যে আপনি 185 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ের দেশের একটা প্লেয়ার, কিন্তু যে 210টা দেশ এই গেমটা খেলে সেইখানে যারা ফুটবল খেলেন তাদের একটা বড় অংশ ঠিক এই একই গল্প নিয়ে নাম করা ফুটবলার হন, তাই না? তো এতে আসলে দুঃখ কষ্ট যেমন থাকবে, সেখানে এই সংগ্রামের গল্পটা থাকাটাই স্বাভাবিক, তাই না? এই যে চোখের পানি, এটা আপনাকে আরও একবার ফেলতে হয়েছে। আমি আপনাকে এই সুযোগে সেটাও মনে করিয়ে দিই, কারণ সেটা আপনার জীবনেরই একটা অংশ। আপনি যখন আরামবাগে খেলতেন তখন আপনাকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে 1 বছর ফুটবল থেকে বাইরে যেতে হয়েছিল, যেটা 2 বছরের নিষেধাজ্ঞা ছিল, পরে 1 বছরে কমিয়ে আনা হয়েছে। ওই সময় আপনার বয়স অল্প ছিল। সেই দুঃখের কথা কি মনে পড়েছে এই সুখের সময়? হ্যাঁ অবশ্যই। আপনার কি আক্ষেপ তো আছে? হ্যাঁ অবশ্যই আক্ষেপ আছে। আমার ওই জেদটা নিয়ে আমি কাজ করতেছি যে না, আমি নির্দোষ ছিলাম, আমি আসলে এটা তো জড়িত ছিলাম না, আমারে ফাঁসাই দেওয়া হয়েছে এটা। যেন আমি ওই সময়টায় অনেক একটা ক্লাবে কল পাইছিলাম, এটা আমারে ফাঁসাই দেওয়া হয়েছে। কেউ তো করেছিল সেটা তো হ্যাঁ জানতাম। আমি শুনছি যে যারা করছে কিছু প্লেয়ারকে আজীবন নিষিদ্ধ করছে, মানে পুরো আজীবন। তো আমি শুনছি যে যারা ফিক্সিং করছে ওরা নাকি আমার নামটা বলছে, আমার নামটা বলছে ওরা, এই এই ইয়ে করে আমার সাসপেন্ড করা হয়েছে। আপনার এই গল্পটার কাছাকাছি নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার সান্দ্রো তোনালি, এখনও খেলতেছেন, ইতালির ইন্টারন্যাশনাল মিডফিল্ডার, সেও একটা এরকম 1 বছরের সাসপেনশন কাটায়ে এসে এখন আবার নিউক্যাসল ইউনাইটেডে খেলছেন, ইতালিতে খেলছেন। ইতালি তাকে প্রকটভাবে ইউরোতে মিস করেছে, নিউক্যাসল ইউনাইটেড তাকে পেয়ে আবার চেনা ছন্দে ফিরছে। তার মানে এখান থেকে ফেরা যায়, এবং আপনিও ফিরেছেন বলা যায়। আসলে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এটা সম্ভব হতো না, জীবনে সম্ভব হতো না। আমি আমার জায়গা থেকে বলতেছি, কেন যারা নিষেধাজ্ঞা পড়ছে এদেরকে দেখেন, কেউ ফুটবলে নাই, একমাত্র আমি আর জাহিদ আছি। কেন আমরা নির্দোষ ছিলাম, আমরা কোনো দোষ করি নাই, আল্লাহ আমাদের সাথে ছিল, আমরা সৎ ছিলাম। তো জাহিদ এখন বসুন্ধরা খেলতেছে, ও ন্যাশনাল টিমে খেলে গেছে জাহিদ। তো আমরা নির্দোষ ছিলাম। আর আমি যে জায়গা থেকে ফিরে আসছি, অন্য প্লেয়ার হলে জীবনে সম্ভব হইতো না। মানে আমার মানে এটা যে পরিমাণে কষ্ট করছি, যে পরিমাণে আমি মনে করেন অপমান সহ্য করছি, এটা একমাত্র আমি জানি। সবাই বলতো যে না আমি নাই, আমি ঝরে পড়ে গেছি, আমার দ্বারা আর কোনো কিছু হবে না আমার এলাকায় আর কি, নীলফামারীতে। তো আমিও প্রমাণ করে এখন দিছি যে না, এখান থেকেও ফিরে আসা যায়। ফুল ঠিক আছে, ওকে। আরে হ্যাপেন্স খুব দ্রুতই জবাব দিতে চায় বাংলাদেশ পুলিশ এফসি, এবং পরের মুহূর্তেই জবাব। আলামিন আর ওখান থেকে ভুল করেন কি করে? এই যে 1 বছরের ব্যবধানে এতখানি পরিবর্তন, এটা যেমন
পজিটিভ দিকে যায়, আবার 1 বছরের পরিবর্তনে আমি একটু নেগেটিভ কথা বলতেছি, কিছু মনে করেন না, উল্টো দিকেও যায় অনেক সময়, তাই না? এটা দুটাই আপনার খুব জানা। আপনার কি মনে হয় যে যেহেতু আপনি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ এই 21 বছর বয়সের ভেতরে, 21 আপনার বয়স হয় না, 20.5, তাই না? 20.5-এর ভেতরে হয়ে গেছে, তার মানে আপনার বাস্তবতা, বিচার করার বিচক্ষণতা বাকিদের চেয়ে একটু ভালো, বা সেরকম কিছু কি বলতে পারি আমরা? আসলে এখন আমি যেহেতু যদি যাই ন্যাশনাল টিমে, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, যেহেতু আমি নতুন। সৌদি আরবে কয়জন নিয়ে যাবে আসলে আমি জানি না, হয়তো 8 জন নিয়ে যেতে পারে, বা ওখান থেকে তো কমাবে। তো আমার ফার্স্ট টার্গেট হলো যে সৌদি আরবে যেন আমি থাকি, এই ক্যাম্পে যেন থাকি, থাকার পরে টার্গেট হলো আমি যেন স্কোয়াডে থাকি। তো আমি যদি ক্যাম্পে থাকি, তো আমার বিশ্বাস আমি যদি সুস্থ থাকি তাহলে আমার কেউ আটকাতে পারবে না। হামজার মতো ফুটবলারের সঙ্গে খেলতে পারলে কি সুবিধার একটু বেশি হওয়ার কথা? মানে আপনি বলতেছিলেন যে মিডফিল্ড থেকে বলের সাপ্লাই যোগান যদি আপনাকে দেওয়া হয় প্রপারলি, তাহলে আপনার জন্য কাজটা সুবিধার হয়। হ্যাঁ, আসলে আমার যদি যে কোনো স্ট্রাইকারের জন্য আসলে সুবিধা হয়। তো যেহেতু হামজা ভাইয়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে, তো অনেক ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার। তো উনি যদি থাকে টিমে, একটা টিম স্পিরিটে থাকবে অন্যরকম। উনি যদি থাকে, আসলে ওনার জন্যই বাকি প্লেয়াররা খেলবে, যে একটু উৎসাহ পাবে আরও, যে না যেমনি হোক ম্যাচটা জিততে হবে এরকম। তো ওনার সাথে যদি আমার খেলার সুযোগ হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে ভাই আমার এমনি করে বল ছাইরেন, আমি ইনশাল্লাহ আমি গোল করবো, আমি আসলে বলবো। আর উনি আসলে ওগুলা বল বেশি ছাড়ে, যে থ্রু বলগুলা মানে বেশি ছাড়ে। আমি ওনার খেলা দেখছি, উনি ছাড়ে, কাজেম ভাই ছাড়ে। তো যদি আমার খেলার সুযোগ হয়, তো আমি আসলে বলবো যে ভাই আমার এগুলো বল ছাইরেন, আমি ইনশাল্লাহ গোল করে দেখাবো ভাই। আমি অলরেডি স্বপ্ন দেখে ফেলেছি, হামজা ভাই আমার পাস দিছে, আমি গোল করছি, হামজা ভাই কারের উপরে চড়ছি, এটা অলরেডি স্বপ্ন দেখে ফেলছি। মানে মানে আপনি যখন বলতেছেন এই জিনিসগুলো, আমি তখন এটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি যে ঠিক আছে, এরকম কিছু হলে সেটা সবার জন্য ভালো, এবং সবাই, আমি আপনাকে কথা দিতে পারি যে এটা একটা অন্য অনুভূতির দুয়ার খুলে দিবে, কিন্তু সেটা অনেক দূরের পথ। তার আগে বহু কণ্টকাকীর্ণ পথ আপনাকে হয়তো পাড়ি দিতে হবে। সেই পথের জন্য শুভকামনা থাকলো, এবং আপনাকে এই বহুক্ষণ সময় আপনি আমাদেরকে দিলেন, সেই কারণে আপনাকে ধন্যবাদ। যে আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি এটাই আপনার ফার্স্ট অফিশিয়াল টেলিভিশন ইন্টারভিউ। জি ভালো লাগলো নিতে পেরে, আপনাকে ধন্যবাদ আলামিন। থ্যাংক ইউ। আশা করি আপনি আপনার নামের প্রতি সুবিচার করে বাংলাদেশের ফুটবলটাকে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য। অবশ্যই, আপনিও দোয়া রাখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.